এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সটায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, আপনারা জানেন যে গতকাল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের পক্ষ থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে তারা। সেই প্রতিবেদন তারা দিয়েছে। গতকাল গোপন বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শন করা হয়েছে। সেখানে কিন্তু অতীতের কিছু চিত্র আমাদের তুলে এসেছে এবং সেজন্য অমানবিকতার অতীত ও সাম্প্রতিক বাংলাদেশ আমরা রেখেছি আমাদের শিরোনাম। সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে নির্বাচনী রোডম্যাপ, সংস্কার সবকিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন জনাব শাহিন চৌধুরী, সম্পাদক abnews24 bd.com, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব শাহিন চৌধুরী, আপনার কাছে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল, এবং তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। সংস্থাটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে সবার আগে সব খাতে সংস্কারের উদ্যোগ নিতে হবে, এবং এই বিষয়ে তারা কিছু সুপারিশ দিয়েছে। আমার প্রশ্ন হলো আপনার কাছে, যে সংস্কারের উদ্যোগ নিতে সরকারের এই সুপারিশগুলোকে কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মনে করেন, আর এই যে অতীত বা এই যে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তারা দিয়েছে, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ। যে বিষয়টা আজকের যে সাবজেক্ট, অমানবিকতার অতীত এবং আজকের বাংলাদেশ, এই সাবজেক্টটা খুব ভালো, কিন্তু শব্দটা আমার মনে হয় যে একটু চেঞ্জ করা উচিত। অমানবিকতা এই জায়গায় আমার মনে হয় বর্বরতার অতীত বলা উচিত। বর্বরতার অতীত এবং আজকের বাংলাদেশ। কারণ গত জুলাই গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময় বা তার পূর্ববর্তী সময় যে ঘটনাগুলো ঘটেছে, এটাকে বর্বরতা ছাড়া আর কিছুই বলা যায় না। আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের 114 পৃষ্ঠার একটা রিপোর্ট দেখেছি, যে রিপোর্টে তারা বলেছেন যে 1400-র বেশি নিহত হয়েছে। আসলে 1400-র বেশি না, নিহত হয়েছে 2000-এর মতো প্রায়। এবং এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে দিক, শেখ হাসিনা নিজে এই গুলির নির্দেশদাতা, এবং তিনি গুলি করতে বলেছেন এবং লাশ গুম করতে বলেছেন। তার মানে কি, মানে এটাকে বর্বরতার চূড়ান্ত পর্যায়ে বলা যায়। এবং যে সংস্কারের লাশ গুম করার যে বিষয়টা, আমরা কিছু প্রমাণও কিন্তু পেয়েছি। 5ই আগস্টের পরে আপনি 1 বা 1.5 মাস পরে আপনার এই রায়েরবাগ বাজার যে কবরস্থান, সেই কবরস্থানে একটি গণকবরের সন্ধান পাওয়া যায়। ওই যে গণকবরে প্রায় 114টির মতো লাশ পাওয়া গিয়েছিল, যাদের কোনো পরিচয় নেই। এরকম আরও ঘটনা আছে। বর্বরতার আরও 2-1টি চিত্র আমি সংক্ষেপে একটু ধরি, তাহলে বোঝা যাবে জিনিসটা। যে আশুলিয়ার একটি ঘটনা আপনারা জানেন। আশুলিয়াতে লাশের স্তূপ রাখা হয়েছিল ভ্যানের উপরে, এবং সেই যেহেতু গুম করার কথা আছে, নির্দেশ আছে, গুম করতে না পেরে সেই ভ্যানের উপরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেটার ছবিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছোট একটা দৃশ্য আমি দেখেছিলাম, সেটা হলো ওই উত্তরার এইদিকে একটি বিক্ষোভকারী দৌড়ে পালাচ্ছিল, তাকে 4-5 জন পুলিশ ঘিরে ফেলে 2 জন পুলিশ 2 হাত তাকে ধরে 2 দিকে, এবং একজন গুলি করে। এটা তো মানে যুদ্ধ পরিস্থিতি, মানে যে কোনো বর্বরতাকে হার মানায়। এই গুম কমিশনের রিপোর্টের ভিতরে একটি জিনিস আছে, 12 বছরের একটি শিশু যার গায়ে 200 বুলেট পাওয়া গেছে এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আছে যে মানে চূড়ান্ত রকম বর্বরতা চালানো হয়েছে। কেন চালানো হয়েছে সেটাও কিন্তু এই রিপোর্টে বলা হয়েছে, শুধুমাত্র ক্ষমতা কুক্ষিগত করার জন্য। এখানে আমি আরও কিছু বাড়তি ইনফরমেশন আমি যোগ করতে চাই। সেটা হলো যে এই যে গুম এবং খুন হলো এবং গুলি হলো, এটা কি আমাদের পুলিশটাই শুধু করলো? আমার কাছে যেটা মনে হয় এই যে এটার সঙ্গে আরও বহিঃশক্তির সংযোগ আছে।
আপনি লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে 3 থেকে 4 মাস আগে আমাদের ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর একটি কথা বলেছিলেন যে আমাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে, বাংলাদেশের গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের সঙ্গে প্রতিবেশী দেশের কিছু কমান্ডো যোগ দিয়েছিলেন, তার সুনির্দিষ্ট প্রমাণ তিনি পেয়েছেন। এবং আমরা 5ই আগস্ট একটা জিনিস লক্ষ্য করেছি। 5ই আগস্ট আপনার মনে থাকতে পারে যে সেদিন বিমানবন্দর দুপুর 2টার পরে কিন্তু বাংলাদেশের বিমানবন্দর সিল করে দেওয়া হয়েছিল, যাতে করে এখান থেকে কোনো ফ্লাইট ওঠানামা না করে। কিন্তু বিকেলের দিকে, সন্ধ্যার দিকে কিন্তু এয়ার ইন্ডিয়ার 3টি বিমান এসেছিল। কাদের নিয়ে গেছে সেটা বোঝার অপেক্ষা রাখে না। কিছু ছবি ভাইরাল হয়েছিল ওই সময়ে যে এপিবিএনের ড্রেস পরা অস্ত্রধারী কিছু লোক আমাদের ইমিগ্রেশন দৌড়ে ক্রস করে যাচ্ছে, তারা কারা? এইসব প্রশ্ন কিন্তু রয়ে গেছে। তো সুতরাং যে বর্বরতার যে চূড়ান্ত পরাকাষ্ঠা শেখ হাসিনা এবং তার সরকার দেখিয়েছে সেটা নজিরবিহীন। সুতরাং এটার সুপারিশ যেগুলো আসছে, সংস্কার কমিশনের যে জবাবদিহিতা, বিচার ব্যবস্থা নিশ্চিত করা, পুলিশ এবং নিরাপত্তা বাহিনী, নাগরিক পরিসর, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক সুশাসন, সেই সব কিছু নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং আমার বিশ্বাস যে এই বর্বরতা, এই গণহত্যা এবং এই গুমের বিচার না করে আমার মনে হয় না যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের দিকে যেতে পারবেন। গতকালকে আপনি আরেকটি পয়েন্ট এখানে যোগ করেছেন যে গতকাল প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমের সব কর্মীদের নিয়ে তিনি আয়নাঘর পরিদর্শন করেছেন। আয়নাঘরের কি ভয়াবহ চিত্র সেটা আমরা দেখেছি, অতীতে আমরা শুনেছি, কিন্তু কালকে প্রত্যক্ষ ছবি দেখলাম। এই আয়নাঘরে গত 15 বছরে 1700 মতান্তরে প্রায় 3000 বিরোধী দলীয় নেতাকর্মীকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। অনেকের আজও ফেরেনি, কিন্তু জুলাইয়ের পট পরিবর্তনের পরে কিছু কিছু লোক সেখান থেকে ছাড়া পেয়েছেন এবং তারা তাদের আলোচনা করব। কিন্তু আমি একটু আপনাকে থামাচ্ছি। আমি যদি ডাক্তার রাকিব আল হাসান আপনার কাছে আসি, এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে, তারা প্রতিবেদন দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে জুলাই গণহত্যা নিয়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদন বিচার কাজের অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা হবে। এটি কি দলিল হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে কিনা, এবং এই যে প্রতিবেদনটি দেওয়া হলো এটিকে আপনি কিভাবে দেখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাতিসংঘ মানবাধিকার কমিশনের যে রিপোর্টটি, তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ করেছে, 114 পৃষ্ঠার যে পূর্ণাঙ্গ প্রতিবেদন, এবং বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক একটি ঘটনা। শুধু তাই নয়, আপনি সারা বিশ্বে অতীত আমরা যেখানে সেই হিটলারের নাজি পার্টি থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, কম্বোডিয়ার খেমার রুশ পার্টি থেকে, ইরাকের বাথ পার্টি থেকে, রুয়ান্ডার এমআরএনডি থেকে যতগুলো পার্টি এরকম গণহত্যা চালিয়েছে, কিংবা সার্বিয়ান রিপাবলিক পার্টি, সার্বিয়া এবং বসনিয়া যুদ্ধে, যেটাকে আধুনিক বিশ্বে সবচেয়ে বড় গণহত্যা বলা হয়, এবং তার পরবর্তী সময়ে এটি সবচেয়ে আলোচিত দাবি রাখে। এবং সে জায়গা থেকে শুধুমাত্র এটিকে আমি একটি খুব ইনক্লুসিভনেস দেখতে চাই। আপনি যদি দেখেন সেখানে শুধুমাত্র পূর্ণাঙ্গ প্রতিবেদনে তারা প্রকাশ করেনি, এখানে প্রত্যেকটি ডেটার ফরেন্সিক অ্যানালাইসিস তারা প্রকাশ করেছে, এবং কি 46টি ধাপের বাংলাদেশের কোন কোন ধাপে তারা সংস্কার করা যেতে পারে সেটির একটি পূর্ণাঙ্গ সুপারিশ তারা জারি করেছে। এবং আমাদের র্যাবের 2022 সালে র্যাবের যখন আমেরিকা নিষেধাজ্ঞা পায়, তারপর থেকে র্যাবকে ভ্যানিশ করার জন্য সরকারের পক্ষে বলা হচ্ছিল, সর্বশেষ বিএনপির পক্ষ থেকে র্যাবকে নিষিদ্ধ করার জন্য, ব্যান করার জন্য বলা হয়েছিল। সেই জায়গা থেকে নতুন করে আমরা আরেকটি জানতে পারলাম যে সেটি হচ্ছে কি এনটিএমসি, যারা হচ্ছে কি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে মানুষের, সাধারণ নাগরিকের, জেনারেল সিটিজেনের নিরাপত্তা বিঘ্নিত করে। এবং সে জায়গা থেকে এই গত 6 মাসে আমরা যখন নানা ধরনের অনেক প্রশ্ন উঠছিল যে কখন এই গণহত্যার বিচার হবে, এই মাস কিলিংয়ের কখন বিচার হবে, এবং বিচারের মুখোমুখি শেখ হাসিনা এবং ফেসিবাদকে মুখোমুখি করা হবে, শুধু তাই না দিল্লির আধিপত্যবাদকে মুখোমুখি করা হবে। সে জায়গা থেকে যখন এই প্রশ্নগুলো বারবার উঠছিল, এবং আমাদের সার্বিক গত 6 মাসে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা তাদের যে উদ্যোগকে যখন জনগণের মনে আঘাত দিয়ে তারা যখন এই বিঘ্ন ঘটাচ্ছিল, তখন সেই সময়ে এই জাতিসংঘের এই প্রতিবেদনটি একটি মাস্টার স্ট্রোক বলে আমি বিবেচিত করি। এবং শুধু তাই নয়, আপনি যদি দেখেন এই অন্যান্য অতীত ইতিহাসে যখন জাতিসংঘ কর্তৃক যখন এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্টগুলো এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন করা হয়, সেই জায়গা থেকে একটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার।
সে জায়গা থেকে তারা যখন আমিও এই টিমের সাথে ছিলাম, যখন তারা সেপ্টেম্বরে তারা আসে এবং তারা তাদের ম্যাথোডোলজিকে দেখিয়েছে, তারা 230টি ইন্টারভিউ তারা করেছে। এখানে তারা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি করেছে, ভিকটিম করেছে, যারা অনেক ডক্টরদেরকে চিকিৎসা দিতে ব্যাহত করেছে তাদেরকে ইন্টারভিউ করেছে, এবং সেখানে জামায়াতের পক্ষ থেকে তারা কোনো সাড়া দেয়নি, এটিও তারা এই বিবৃতি উল্লেখ করেছে। এবং তারা সামারিতে পূর্ণাঙ্গ রিপোর্টটি কোন কোন ম্যাথোডোলজি ফলো করে ইমপ্লিকেশনে তারা গিয়েছে সেটিকে তারা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রতিস্থাপন করেছে। তো সে জায়গা থেকে এটির একটি বিশাল একটি ক্রেডিবিলিটির দাবি রাখে, এবং যেহেতু এটি পুরা জাতিসংঘের তরফ থেকে এটিকে পূর্ণাঙ্গভাবে ইনভেস্টিগেশন করে রিপোর্ট করা হয়েছে, সুতরাং এখানে একটি সম্পূর্ণ পরিমাণে একটি ইথিক্যাল ভ্যালু থাকে, এখানে একটি জুডিশিয়াল ভ্যালু আছে, এবং একটি ক্রেডিবিলিটির প্রশ্ন রয়েছে। আপনি যদি দেখেন সেখানে যদি আমাদের বাংলাদেশের কোনো বাহিনীকে কিংবা সরকারের প্রতি ইনক্লুসিভনেস করা হতো তাহলে অনেক প্রশ্ন উঠতে পারতো। তো সেই জায়গা থেকে যেহেতু তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি তারা নিজের উদ্যোগে প্রকাশ করেছে, তো সেটি হচ্ছে কি আগামীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটিকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে, এবং একই সাথে ভারতকে মানবাধিকার রক্ষণহীনতার কারণে এবং কি ডেমোক্রেসি, বাংলাদেশের ডেমোক্রেসি হত্যার দায়ে এবং এই জুলাই আগস্ট ম্যাস কিলিংয়ের তারা সাপোর্টিং রোল হিসেবে থাকার কারণে তাদেরকেও বিচারের মুখোমুখি কিংবা নৈতিক তাদেরকে মুখোমুখি করার একটি পূর্ণাঙ্গ জায়গা আমাদের তৈরি হয়েছে। আপনি যদি এও লক্ষ্য করেন, আমাদের এই গতকালের যে তারা রিপোর্টটি তখন প্রকাশ করেছে, তারা সেখান থেকে লাইভ করেছে, এবং সেই লাইভ থেকে তারা সারা ওয়ার্ল্ডের যত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তাদেরকে কানেক্ট করেছে, বাংলাদেশ থেকে তারা জার্নালিস্টদেরকে তারা কানেক্ট করেছে। সেখানে 5 জন বাংলাদেশের সাংবাদিক যারা ইনভেস্টিগেশন রিপোর্ট বা ফরেন উইংয়ে তারা কাজ করে, তারা সেখানে প্রশ্ন রাখার সুযোগ পেয়েছে, এবং আপনারা যে প্রশ্নগুলো আপনি আমাকে টকশোতে করছেন সেই প্রশ্নগুলো তারা এখানে করা হয়েছিল যে এটিকে বিচারের কোন ধাপে এটিকে মুখোমুখি করার সুযোগ রয়েছে। তো দেখুন আসলে তারা কিন্তু আমি আরেকটি পার্ট আপনার সাথে এখানে যোগ করি, যেহেতু তারা 46টি ধাপ তারা যোগ করেছে, সুপারিশ করেছে এনটিএমসি র্যাবকে বিলুপ্ত করা, তারপরে পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ না করে এটাকে তাদের জনগণের ভোটাধিকার রাইটটাকে ইস্টাবলিশমেন্ট করা, একই সাথে বাংলাদেশের জনগণের উপরে বল প্রয়োগ থেকে বিরত রাখা, ডিজাইফায়ারকে ক্যান্টনমেন্টের ভিতরে তাকে আবদ্ধ রাখা, অনেক ধরনের এখানে অনেক স্পেকুলেশন তারা তৈরি করেছে। তো সে জায়গা থেকে ধরেন এই জিনিসটি একটি বিশাল একটি মাইলফলক তৈরি করেছে, এবং তারা এটাও বলেছে যেহেতু বাংলাদেশের 2009 সালের যে আইন, সে আইনকে পরিবর্তন করার জন্য বলেছে, সংশোধন করার কথা বলা হয়েছে, এবং সে জায়গা থেকে যখন আমরা আন্তর্জাতিক আদালতে এটি বিচার করা হবে তখন সেটিকে অকাঠ্য দলিল হিসেবে করা হবে। আমরা ইন্ডিয়া যেহেতু পলাতক শেখ হাসিনা ফেসিস্ট, শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে গৃহবন্দী অবস্থায় সে রয়েছে ক্যান্টনমেন্টে, দিল্লির পাশাপাশি মেরাটে। তো সে জায়গা থেকে তাকে হয়তো তারা বন্দি বিনিময় চুক্তির বিভিন্ন ফায়দা লুট তাকে ফেরত নাও দিতে পারে, কিন্তু তাকে আন্তর্জাতিক আদালতে তাকে মুখোমুখির মাধ্যমে আমরা তার বিচারটা অন্তত তাকে নিশ্চিত করতে পারবো, তার শাস্তি হোক না হোক, কিংবা তার এর চেয়ে বড় কথা হচ্ছে কি গতকালের এই প্রতিবেদনের মাধ্যমে আওয়ামী লীগ ফেসিবাদ এবং যে একটি কথা আমরা খুব কঠোর ভাষায় বলি যে সেটি হচ্ছে জয় বাংলা করে দেওয়া, তো তাদেরকে আসলে জয় বাংলা করে দেওয়া হয়েছে। এবং আপনি যদি দেখেন আমরা যখন বাজার থেকে পণ্য কিনি আমাদের পণ্যের মধ্যে লেখা থাকে বিএসটি অনুমোদিত, এবং আমি আপনাকে নিশ্চিত করে এখানে বলে যেতে চাই শেখ হাসিনা যখন মরে যাবে তার কবর ফলক লেখা হয়ে থাকবে যে ইউএন সার্টিফাইড ম্যাস কিলার, সি যে হাউ ব্রুটালিটি শি হ্যাজ ডান সো ফার লাস্ট 15 ইয়ার্স। তো সুতরাং এই হাসিনার কিংবা আওয়ামী লীগের রাজনীতির একটি বিশাল কবর রচিত হয়ে গেছে তাদের। সুতরাং এই প্রতিবেদনটি বাংলাদেশের ইতিহাসে নয়, এটি আন্তর্জাতিক ইতিহাসে, এবং বাংলাদেশের এই গণহত্যার সম্মিলিত করার জন্য ইউএসএ ওয়েস্ট বা যারা লিবারেল ডেমোক্রেটি চর্চা করে, ডেমোক্রেটির পক্ষের লোক, তারা আমাদেরকে সমর্থন যোগাতে এটি একটি বড় ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আপনার এক অংশে আপনি বলেছেন যে ভারত শেখ হাসিনাকে অবিলম্বে, আজকে যদি মির্জা ফখরুল যেটি বলেছেন যে ভারত শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে দেবে, এই প্রত্যাশা তিনি করেছেন এই প্রতিবেদনের পরেই, এটা কি সম্ভব হবে কিনা যদিও আপনি কিছুটা বলেছেন, আরেকটু ব্যাখ্যা করে যদি বলবেন। আচ্ছা, শেখ হাসিনাকে দেখুন, শেখ হাসিনা হচ্ছে একটি আহত ঘোড়া। আপনি আহত ঘোড়া নিয়ে আপনি নিজে কখনো রেসে যাবেন না। তো বাংলাদেশে যে ফেসিবাদ কিংবা আওয়ামী লীগদের প্রতিস্থাপন করার জন্য কিংবা তাদেরকে পুনর্বাসন করার জন্য গত 6 মাসে ইন্ডিয়া বা তাদের এই বাহিনী, হাসিনার পেটোয়া বাহিনী, তার সুশীল পার্টি, তার কালচারাল উইং, প্রত্যেকটা পার্টি যখন তাদেরকে পুনর্বাসন করার ধরন আনার চেষ্টা করা যাচ্ছিল, আমরা যদি সর্বশেষ লক্ষ্য করি বইমেলাতে শেখ হাসিনার ছবি সম্বন্ধিত ডাস্টবিনের একটি ছবি নিয়ে তারা যে তুলকালাম কাণ্ডটি ঘটিয়েছিল, তো সে জায়গা থেকে তাদের নানা জায়গা থেকে তারা যে চেষ্টা চালাচ্ছে, সে চেষ্টা চালাটি আসলে এটা দিয়ে আসলে হবে না। আসলে ইন্ডিয়াও আসলে এগুলো বুঝে গেছে আসলে। তো ইন্ডিয়ার আসলে ধরেন ইন্ডিয়া হাসিনাকে আসলে ইউজ করেছে কি জাস্ট একটা স্লেভার হিসেবে, একটা কৃতদাস। এখন যখন আপনি একজন কৃতদাসকে ইউজ করবেন, পরবর্তী সময়ে আপনার যখন এই আধিপত্য বিস্তারের জন্য নতুন কোনো কৃতদাসকে খুঁজতে হবে, তো সেই কৃতদাসের উপরে আপনার যখন বিশ্বাসটা ইমান আনতে হবে, সেই ইমান আনার জন্য তখন হচ্ছে কি আপনার সে জায়গা থেকে ধরেন
মানে যখন আপনি এখন হাসিনা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ফেলে, তখন আপনি নতুন কোনো কৃতদাস তৈরি করতে পারবেন না। তো সেই জায়গা থেকে ধরেন আমার পার্সোনাল অপিনিয়ন বা আমার অ্যানালিসিস বলে যে শেখ হাসিনাকে তারা হয়তো ফেরত দেবে না, কিংবা শেখ হাসিনাকে তারা এখানে ছেড়ে দিবে না। কারণ ছেড়ে দিলে তখন হচ্ছে তার যে বাংলাদেশের যদি আপনি জিওপলিটিক্যাল হিসাব করেন, তাহলে ভারতের যে ফরেন পলিসি লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্সে ভারতের একই সাথে হাসিনার যে ফেসিবাদের উত্থানের পাশাপাশি কিন্তু ভারতের যে ফরেন ডিপ্লোমেসি সেটা আটারলি ফেল করেছে। আপনি যদি খেয়াল করে থাকেন, ভারতের সাথে তার প্রতিবেশী দেশ আরও, বাংলাদেশের আরও ক্ষুদ্র দেশ, ধরেন শ্রীলঙ্কা, ধরেন আপনি মালদ্বীপ, তারপরে ধরেন নেপাল, ইভেন ভুটানের মতো দেশও ভারতকে কিক আউট করেছে। তো সেই জায়গা থেকে ধরেন ভারতের অন্য ওই 4-5টা দেশের তুলনায় যদি আমি বিবেচনা করি, তাহলে বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ খুবই ইম্পর্টেন্ট ভারতের কাছে। আপনি যদি দেখেন এখানে আইপিএস রয়েছে, এখানে কোয়াড রয়েছে, এখানে ভার্মা অ্যাক্ট রয়েছে, এখানে তিস্তা পরিকল্পনা রয়েছে, এবং ভারতের সেই 7 সিস্টার, ভারতের সেই চিকেন নেক, যেখানে আপনি দেখেন তিস্তা ব্যারেজে কিন্তু গতকাল 2 দিন আগে রিপোর্ট এসেছে চায়নাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। সম্ভবত 18 ফেব্রুয়ারিতে অনেক উপদেষ্টা এখানে ভিজিটে যাবেন। তো তিস্তা প্রকল্পকে এখানে যে করা হচ্ছে, যদি তিস্তা প্রকল্প চায়নার অধীনে চলে যায় বা চায়না যদি সেই সুযোগটি পায়, তখন ভারত আরও অরক্ষিত হয়ে যাবে, ভারতের আরও মাথা খারাপ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে ভারতেরও এই ধরনের ক্যালকুলেশন তৈরি করা হয়েছে। আর ভারত আসলে কি ধরেন এই আমাদের গ্লোবাল সাউথ এশিয়ান পলিটিক্সে সার্ক এবং আমাদের যে রিজনাল শক্তিগুলো, আঞ্চলিক শক্তিগুলো ভারত উত্থান করতে পারেনি। কারণ হচ্ছে কি ধরেন ভারত একটি রিজনাল পাওয়ার, ইটস ট্রু, বাট ভারত হচ্ছে কি সুপার পাওয়ার হতে চায়, কিন্তু তার সুপার পাওয়ার যোগ্যতা সে সব কিছু হারিয়েছে। আপনি যদি দেখেন জন্মগতভাবে সে পাকিস্তানের শত্রু, রিজনাল স্ট্র্যাটেজিক পাওয়ারের কারণে সে চায়নার শত্রু, আর বাকি যে 5-6টি দেশ, সবটি দেশকে সে তার ভুয়া ফরেন পলিসির কারণে সেটিকে হাতছাড়া করেছে। সর্বশেষ তার মিশন ছিল বাংলাদেশ, এবং সে বাংলাদেশেও সে এখানে রেজিস্টার করার একটা বিশাল সুযোগ ছিল। আপনি যদি দেখেন এই জুলাই আগস্টে যখন এই আন্দোলনে ব্রুটালিটি যখন চলতেছিল, তো সেই জায়গা থেকে তখন তার এই জনগণের পক্ষে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষ দাঁড়ানোর সুযোগ ছিল, কিংবা 5ই আগস্টের পরবর্তী সময় দাঁড়ানোর সুযোগ ছিল। আপনি দেখেন ভারতের 200 মিডিয়া তারা কন্টিনিউয়াস তারা প্রপাগান্ডা চলে যাচ্ছে। সে রিপাবলিকের টিভির বাংলার মতো সে বুইফোর মিডিয়া সহকারে অসংখ্য মিডিয়া তারা বাংলাদেশে এবং মূলধারার মিডিয়াও বাংলাদেশের বিরুদ্ধে অসংখ্য প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে, এবং শুধুমাত্র মিস ইনফরমেশন নয়, তারা ডিসইনফরমেশন চালিয়ে যাচ্ছে। তো সে জায়গা থেকে ভারতের কিন্তু কংগ্রেসের পার্টি শশী ঠাকুর বলেছে যে হাসিনাকে রাখা তাদের সার্বভৌমত্বের জন্য তাদের ক্ষতি, তাদের আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ক্ষতি, স্থিতিশীলতার জন্য ক্ষতি, অস্থিতিশীলতা তৈরি করছে। এবং শুধু তাই না, তারা বলছে যে তাদের ট্যাক্সের টাকা কেন হাসিনাকে এখানে রাখা হবে। তো সে জায়গা থেকে ধরেন হাসিনাকে ফিরে দেওয়ার সুযোগটি আমি ওইভাবে ব্রডার অ্যাঙ্গেলে দেখি না, কিংবা হাসিনাকে তারা হয়তো সেভ করবে, কিন্তু তারা একই সাথে তাদের নতুন কৃতদাস তারা একই সাথে খোঁজার চেষ্টা করবে। জনাব শাহীন চৌধুরী, আপনি গোপন বন্দিশালার কথা বলেছিলেন, পরিদর্শনের কথা বলেছিলেন। ঢাকায় 3টি গোপন বন্দিশালা পরিদর্শন শেষে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য, এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? এই প্রশ্নের কি কোনো উত্তর আছে? না, এই প্রশ্নের তো অবশ্যই কোনো উত্তর নেই, কিন্তু এই প্রশ্নে যাওয়ার আগে আমি একটু একটা জিনিস যোগ করি আমার সহ-আলোচকের সঙ্গে। আর ওই যে বর্বরতারও একটু নমুনা দেই। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 128টি মামলা হয়েছে আমার জানার মতে, 1-2টি কম বেশি হতে পারে, সবগুলো গণহত্যা মামলা। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এখন যে মামলাটি সবচেয়ে জরুরি, সেই মামলাটি কিন্তু এখনো হয়নি। সেই মামলাটি হওয়া উচিত রাষ্ট্রদ্রোহী মামলা। কেন রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত? আমাদের গুম কমিশন একটা রিপোর্ট দিয়েছে, আপনি জানেন বোধহয়, এটা কিছুদিন আগে, 2 সপ্তাহ হবে বা 3 সপ্তাহ হবে। গুম কমিশনের রিপোর্টে যে জিনিসটা উল্লেখ করা হয়েছে যে আমাদের এই দেশ থেকে যাদেরকে গুম করা হয়েছে গত 15 বছরে, তার অনেককেই প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থার লোক এসে এখান থেকে ধরে নিয়ে গেছে। এবং তার বড় প্রমাণ হলো বিএনপি নেতা সালাউদ্দিন ঢাকা থেকে গুম হয়, কিন্তু দেখা গেল তিনি শিলংয়ে। তারপর আরেকটি বড় প্রমাণ হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য সুখরঞ্জন বালিকে তৈরি করা হয়েছিল, কিন্তু সুখরঞ্জন বালি কিন্তু কোনোভাবেই সাক্ষী দিতে রাজি হয়নি। সেই সুখরঞ্জন বালিকেও কিন্তু গুম করে নিয়ে যাওয়া হয় ভারতের দমদম কারাগারে। সে 6 বছর ছিলেন এবং সম্প্রতি তিনি দেশে আসছেন, এবং সুখরঞ্জন বালির উপর একটি মিডিয়াতে তার একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, সেখানে তিনি লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এখন আমরা স্বাধীনতার কথা বলছি, গত 15 বছর যাবৎ মুক্তিযুদ্ধের ব্যবসা করছে একটা সরকার, মুক্তিযুদ্ধের কথা, স্বাধীনতার কথা বলছি, সার্বভৌমত্বের কথা বলছি। প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার লোক এসে যদি আমার দেশের লোককে গুম করে, স্বাধীনতা থাকে? সেই অনুমতি যদি সরকার দিয়ে থাকে, নিশ্চয়ই দিয়েছে, নাহলে এই প্রমাণগুলো আসে কীভাবে?
তার মানে হচ্ছে আমাদের কোনো সার্বভৌমত্ব ছিল না। এই কারণেই শেখ হাসিনার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহী মামলা অবশ্যই হওয়া উচিত। এছাড়া আরও অনেক ঘটনা আছে, বিডিআর কিলিং বেরোলেও সেখানে বেরিয়ে আসবে। আর আগে আমি প্রথমে আলোচনার শুরুতে যে কথাটা বলেছি যে বাইরের কিছু কমান্ডো আমাদের এখানে এই কিলিংয়ের সঙ্গে, মিশনের সঙ্গে যুক্ত হয়েছিল আমাদের এখানে পুলিশে পিবিএনের পোশাক পরে, যেটি এর আগে চিফ প্রসিকিউটর নিজেও বলেছেন যে তার কাছে কিছু ভিডিও আছে, প্রমাণ আছে। তা সেটাও যদি হয়, বাইরের কেউ যদি এসে আমার দেশে কিলিংয়ে যোগ দেয়, সেই সুযোগ যদি সরকার করে দেয়, সেই সরকার তো রাষ্ট্রদ্রোহী। সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে এখন রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া খুবই জরুরি। আর এখন অন্য যে বিষয়টা আসছে, শেখ হাসিনাকে ছেড়ে দেবে কি দেবে না, সেইটা আমার সহ আলোচকও বলেছেন, আমি ওনার সঙ্গে একমত। যতই আমাদের বন্দি বিনিময় চুক্তি থাকুক, কিন্তু ওই বন্দি বিনিময় চুক্তির ভিতরে কিন্তু একটু ফাঁক আছে। ফাঁক আছে কি, যদি তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হন তাহলে তাকে আমরা তাকে ছেড়ে, আমরা কিন্তু ওই চুক্তির আওতায় আমরা অনুপ চেটিয়াকে দিয়েছি, আমরা রাজখোয়াকে দিয়েছি, আমরা দিয়েছি, কারণ আমরা তো ভারতের কাছে দাসখত দিয়েছিলাম। সেক্ষেত্রে নিজেই তো এক বক্তব্যে বলেছেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তো এগুলো দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু তাকে ফেরত পাবো না। যতই এটা হোক, তার অনুপস্থিতিতেই এই বিচার কার্য পরিচালনা করতে হবে, সেটা আমি মনে করি। আর আরেকটা জিনিস যিনি বলেছেন যে ভৌগোলিক কারণে আমাদের অবস্থান সার্কভুক্ত অন্য দেশগুলোর চেয়ে অনেক সুবিধাজনক অবস্থান, বিকজ আমাদের এই উত্তরাঞ্চলের সাথেই রয়েছে চিকেন নেক, যেখানে মাত্র 23 কিলোমিটার রাস্তা, যেটা বন্ধ হয়ে গেলে ভারতের 7 সিস্টার 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। সুতরাং এই ভয়টা একটা ভারতের আছে। ইতিমধ্যেই আপনি জানেন যে গত 53 বছরে নীলফামারীতে আমাদের একটা এয়ার বেস আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল, আর লালমনিরহাটে। আর এখানে আছে হলো শমশেরনগর, মৌলভীবাজারের শমশেরনগর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা এয়ারবেস। সেই এয়ারবেস কিন্তু 53 বছরেই কোনো সরকার চালু করতে পারেনি ভারতের আপত্তির কারণে। এখন কিন্তু সেই এয়ারবেসে অলরেডি ওই লালমনিরহাটের ওইটা অলরেডি আমাদের বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে। এটাও ভারতের জন্য একটা আতঙ্কের কারণ। সেই কারণে আমি মনে করি যে আমরা এই দিক দিয়ে ভালো অবস্থানে আছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন গতকাল গোপন বন্দিশালা পরিদর্শনে গিয়ে, যে যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য, এটাকে আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ। এই প্রশ্নের উত্তরটাই আপনার কাছ থেকে নেব। হ্যাঁ, ধন্যবাদ। আয়নাঘর পরিদর্শনের পরে উনি যে মানে আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ, এটা ওনার উদারতা। উনি যে কথাটি বলেছেন যে যারা এই কিলিংয়ের সঙ্গে জড়িত, যারা এই গুমের সঙ্গে জড়িত, তারা তো আমাদেরই লোক। কিন্তু আমাদের লোক হলে তারা কি আমাদের ছিল না। তাই যদি হয় তাহলে ওইখানে এইরকম বর্বরতা, যে বর্বরতার চিহ্ন, একটি চেয়ার আপনারা দেখেছেন যে সেটা ইলেকট্রিক শক দেওয়ার সময় সে যাতে নড়াচড়া করতে না পারে, সেখানে পা বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়, হাত হাতলের সঙ্গে বেঁধে রেখে দেওয়া হয়, এবং এমনভাবে দেওয়া হয় যে তিনি ওখানে মলত্যাগ করে ফেলেন, এবং সেটা করার ব্যবস্থা আছে, নিজ দিয়ে সেটা নিঃসরণ করার ব্যবস্থা আছে। তো এরকম অসংখ্য একটি দেখানো হয়েছে যেখানে মানে একটি মুরগির খোয়ারের চেয়েও ছোট একটি পরিসরে একজনকে বন্দি করে রাখা হয়। এরকম যে বর্বরতা যারা দেখাতে পারে তারা আমাদেরই লোক, আমাদেরই, এটা আমার মনে হয় যে উনি উদারতা দেখিয়েছেন বলে এই কথাটি বলেছেন। আর আরেকটি কথা যেটা আপনি বলেছিলেন যে এখানকার আলামত নষ্ট করা হয়েছে অনেক, এটা আলামত নষ্ট করার পেছনে একটি দূরভিসন্ধি আছে। সেটা এক্ষেত্রে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। 5ই আগস্ট পরবর্তী সময় আপনাদের মনে থাকতে পারে যে যদিও ওই সময় সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী বিপ্লবের সঙ্গে ছিলেন, তারা গুলি চালাতে রাজি হননি, সেই কারণেই আমাদের আর বেশি তরুণদের প্রাণ দিতে হয়নি। এবং শেখ হাসিনার ওইখানে যে প্ল্যানটা ছিল সেটা হলো, আপনাদের আরও মনে আছে যে গণভবনমুখী পদযাত্রা করার কথা ছিল কিন্তু 6 আগস্ট, সেটা একদিন আগে এগিয়ে নিয়ে আসা হলো কেন? এটা বিহাইন্ড দ্য সিন কিছু ঘটনা আছে। সেই ঘটনা হলো, আমি যতদূর জেনেছি অ্যাজ এ মিডিয়া পারসন, সেটা হলো সেনাবাহিনী যখন আগের দিন রাজি হননি গুলি করার জন্যে, সম্মতি দেননি কার উপরে গুলি করবে, দেশের তরুণদের উপরে, কারণ তা ইতিমধ্যেই 1,500-এর বেশি প্রাণ গেছে পুলিশের হাতে, র্যাবের হাতে, বিজিবির হাতে। তখন সেনাবাহিনী যদি এখানে কিলিংয়ে যায়
তাহলে এই কিলিং লক্ষাধিক ছাড়িয়ে যায়। তো সেটা তো তারা করেননি বলে একটি ফ্যাসিস্ট হাসিনার একটি প্ল্যান ছিল যে বাইরে থেকে আরও কিছু কমান্ডো এনে তাদেরকে দিয়ে এই গণহত্যায় কাজে লাগানো। কিন্তু সেই খবরটি মানে যেভাবেই হোক আমাদের তরুণরা জানতে পেরেছিলেন এবং তারা গণভবন অভিমুখে পদযাত্রা একদিন এগিয়ে নিয়ে আসেন এবং সেই দিনই শেখ হাসিনার বিদায় হয়। শেখ হাসিনার বিদায় হলেই কিন্তু বিদায় হয়ে যাননি, তার রেশ কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে। যে এখনও ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন নামে অবরোধ করছে, রাজপথ অবরোধ করছে। শিক্ষকদের পরশুদিন শিক্ষকদের আন্দোলনে বোরকা পরিহিত এক যুবককে পাওয়া গেছে যার বাড়ি গোপালগঞ্জ। তারা কারা? তার মানে এটা হলো ছোটোখাটো ঘটনা। বড় বড় কী ছিল সেটা আপনার মনে থাকতে পারে যে 5ই আগস্টের পরে 2-3টা সেনাবাহিনীর ভেতরে কুয়ের চেষ্টা হয়েছিল এবং সেগুলো ব্যর্থ হয়েছে। আপনি জানেন যে কয়েকজন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, জেনারেল জিয়াউল হাসান, জেনারেল মুজিব, এরকম কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। তার মানে এগুলোর সঙ্গে একটা ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রকারীরাই আলামত নষ্ট করেছেন। আলামত নষ্ট করেছেন কেন? যাতে করে এইটা প্রমাণ না হয় এবং পরবর্তীতে তাদেরকে বিচারের মুখোমুখি না হতে হয়, মামলার মুখোমুখি না হতে হয়। কিন্তু সেই আলামত নষ্টতে আমার মনে হয় না তেমন কিছু আসে যায়। সেটা হলো যে বিশেষ করে এই জাতিসংঘ মানবাধিকার কমিশন যে রিপোর্টটি দিয়েছে, এই রিপোর্ট একটি পূর্ণাঙ্গ রিপোর্ট। এই রিপোর্টের মাধ্যমে আমি মনে করি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনেক এগিয়ে দেওয়া হয়েছে এবং এই রিপোর্টের ভিত্তিতেই এখন গণহত্যার বিচার হতে পারে। আমি মনে করি যে যে কাজটা তারা করেছেন তাতে আমাদের প্রসিকিউটর এবং অন্যান্যরা যে ইনভেস্টিগেশন করছেন তাদের জন্য বিরাট সহায়ক হয়েছে। সুতরাং ওই আয়নাঘরের কিছু আলামত নষ্ট হলেও শেখ হাসিনা বা তার যে দোসর, তার যে গুমের সঙ্গে যারা জড়িত, কিলিংয়ের সঙ্গে যারা জড়িত, তারা যে পার পেয়ে যাবে এটা ভাবার কোনো সুযোগ নেই। তাদেরকে আইনের আওতায় আসতেই হবে। জনাব রাকিব আল হাসান, এই যে আলামত নষ্টের যেই ব্যাপারটি এবং পরিদর্শনের সময় দেখা গেছে যে বন্দিশালার অনেক আলামত মুছে ফেলা হয়েছে, দেয়ালের রং করে মুছে দেওয়া হয়েছে, বন্দীদের লেখা ভেঙে ফেলা হয়েছে, কক্ষের বিভাজন এবং আয়নাঘরে আলামত নষ্ট করা হয়েছে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি। সিসি ক্যামেরার ফুটেজও হারিয়ে গেছে। কারা এই আলামত ধ্বংস করেছে? আপনার একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনি আপনার কাছ থেকে একটু জানতে চান। আচ্ছা দেখুন, আয়নাঘর গতকাল আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলতে চাই। ধরেন সব আলামত আমি ধরলাম নষ্ট করে ফেললো, কিন্তু ধরেন যে ডিজেফার এখানে যে এত বড় আয়নাঘর আমরা শুনে আসছি, সেই রূপকথার গল্পের মতো শুনে আসছি, কিন্তু এই বাস্তবতাকে আমরা কখনো চিন্তা করতে পেরেছিলাম যে ধরেন এই ডিজেফার এখানে কচুক্ষেতের ডিজেফার বিল্ডিংয়ের এখানে আশেপাশে সেখানে আমরা আয়নাঘরকে জনসম্মুখে দেখতে পারবো। সুতরাং আমার কাছে মনে হয় যে এটাই ফার্স্ট একটা বড় একটা মাইলস্টোন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ধরেন আমি পার্সোনালি নিজেও জানতাম না যে এতগুলো আয়নাঘর আছে বাংলাদেশে। কালকে বললো 700-র উপর আয়নাঘর এবং একই সাথে 3টা পরিদর্শন তারা করলো, কচুক্ষেত, আগারগাঁও এবং উত্তরাতে। তো আপনি সেটা দেখেন, এখন হচ্ছে কি ধরেন এখানে যতই আলামত নষ্ট করুক না কেন, আপনার প্রত্যেকটা ধরেন এরা তো তড়িগড়ি করে এগুলো সব কিছু করছে। আর নিশ্চয়ই এরা ধরেন হাসিনার মতো তো আর স্টুপিড, এদের মাথা তো বুদ্ধিশুদ্ধি নাই। বুদ্ধিশুদ্ধি না থাকার কারণে ধরেন এরা যে করছে এরা কিন্তু একেবারে বোঝা যাচ্ছে। ধরেন আপনার এক্সস্টেড ফ্যান একরমে 3টা, তারপর দেখেন নতুন করে হাই কমোড লাল তোয়ালে, ঠিক আছে, মানে একেবারে আপনি গুম করে নিয়ে গেছেন কিন্তু তাকে হাই কমোডে তাকে সার্ভিস দিয়েছেন, মানবতা এখনো মরে নাই, ঠিক আছে। তারপর আপনি যদি দেখেন এই আলামত নষ্ট করার পিছনে তারা নতুন করে টাইলস সরা ফেলছে, রং করা হচ্ছে, প্লাস্টার মুছে দেওয়া হয়েছে। তারপরে আপনি সিসিটিভি ফুটেজের কথা বললেন, সিসিটিভি ফুটেজকেও সরা ফেললো, কিন্তু আলটিমেটলি কিছু যায় আসে না। কারণ হচ্ছে ধরেন আপনি যদি বেসিক জায়গাটা ঠিক থাকেন, আপনি বেসিক জায়গা কি ধরেন বাংলাদেশের আইনে, আপনি যে লয়ার, বাংলাদেশের আইনে তো কাউকে আসলে আটক বলে কোনো শব্দ নাই, আপনাকে গ্রেপ্তার করতে হবে, তাই না? তো আপনি 24 ঘন্টার মধ্যে কোনো ব্যক্তি যদি নিখোঁজ হয়, কোনো ব্যক্তি যদি আপনি তুলে নিয়ে যান কোনো বাহিনী, আপনি 24 ঘন্টার মধ্যে তাকে আদালতে পুলিশ তাকে হাজতে শো করতে হবে, ঠিক আছে। তো আলটিমেটলি আপনি এটার বাইরে যদি আপনি যাই করেন না কেন সবই আপনার অপরাধ, সবই অপরাধ। এখন আপনাকে যদি আমি তুলে নিয়ে যদি 5 স্টার হোটেলে রাখি, আপনাকে যদি আমি তুলে নিয়ে ধরেন বিশ্বের সব সুযোগ সুবিধা সম্বলিত একটা বাসার মধ্যে রাখি, তাও কিন্তু অপরাধ, কারণ আপনি এটা অত্যন্ত ঘোরিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। আপনি দেখেন এই যে মানবাধিকার ফ্যাক্ট টিমের এখানে বলা হয়েছে, তারা বলেছে এটা একটা সিরিয়াল কিলিং এবং এটা একটা প্রি প্ল্যান ক্লিনিং। আপনি দেখেন এই যে বাহিনীগুলোকে তারা অ্যাটাচ করেছে, প্রত্যেকটা জিনিসই প্রি প্ল্যান ছিল। এটাকে তারা এখনই জেনোসাইড বলতে রাজি না, বাট এটা একটা মাস কিলিং।
আমাদের ডেফিনেশনে শব্দ প্রয়োগে একটু সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে যেগুলো একটু আমাদের ইন্টারন্যাশনালি এগুলো ডিলিং করতে হয়। এবং সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, এই জায়গা থেকে যদি আপনি আরও একটু আলোকপাত করেন, তাহলে দেখবেন যে ধরেন এগুলো যথেষ্ট পরিমাণে এগুলোর এভিডেন্স রয়েছে এবং প্রত্যেকটা এভিডেন্সেরই ইন্টারন্যাশনাল প্রয়োগ রয়েছে এবং সেটাতে আপনার বাংলাদেশের পক্ষে এই আইনের পক্ষে সাপোর্ট নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ রয়েছে। আপনি দেখেন এই মানবতা আয়নাগরের এই গরিত কাজ, এত বড় ব্রুটালিটি শেখ হাসিনা করেছে তার বাহিনী দিয়ে, এবং এই দেশের মানুষকে, এদেশের নর্মাল সিটিজেন নেটিজেনদেরকে সে যেভাবে অপদস্থ করেছে, এবং এখানে আসলে একটা আলামতই যথেষ্ট ছিল, সেখানে শত শত আলামত এখন আসতেছে। হ্যাঁ, এবং আপনাকে আমি বলে রাখি, ধরেন আমাদের দুটি রহস্য রয়েছে। আমি যে সেটে বসে রয়েছি সেই এটি নিউজের সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ড, তারপর হ্যাঁ এটিন বাংলার আপনাদের একটা সিস্টার কোম্পানি, মিডিয়া কোম্পানি, যাক, আবার হচ্ছে আপনাদের বিডিআর হত্যাকাণ্ড। তা আসিদের কিন্তু সবগুলো কিন্তু আসিদের আসবে, এবং যতই আসবে ততই বাংলাদেশের কোর্টে বল খেলতে আসবে। এখন কথা হচ্ছে আমরা এগুলোকে কীভাবে ডিলিং করবো, আমাদের রাষ্ট্র, আমাদের ফরেন উইং, আমাদের স্বরাষ্ট্র উইং এবং আমাদের এই গভর্নমেন্ট, পরবর্তী গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট, অন্তর্বর্তী গভর্নমেন্ট এগুলো কীভাবে ডিল করবে সেগুলো একটা বড় প্রশ্ন দাবি রাখে এবং তাদেরকে সেই সক্ষমতা দেখাতে হবে। আর আপনি দেখেন এই আলামতের আরেকটা জিনিস দেখেন, এই আলামত যদি নষ্ট মানে তারা করার চেষ্টা করছিল, আপনি দেখেন তাও কিছু আলামত রয়ে গেছে। আমি আজকে দেখতেছিলাম যে ধরেন আপনার কিছু বন্দির জবানবন্দিতে আসছিল যে আমি যখন পা মেলি, আমি জায়গা পাই না 3 ফিট বাই 1 ফিট জায়গার মধ্যে, আমি পা মেললেই হচ্ছে মুরগির খোয়ার আছে ছোটো জায়গা, আমি পা মেললেই ওয়াশরুমে চলে যায়, আমার আলো দিন না রাত বোঝার কোনো উপায় নাই, বাট আমি একটা কাঁঠাল গাছ দেখতে পাই। কাঁঠাল গাছটি কিন্তু আজকে জনাব তাসনিম খলিল তার নেত্র নিউজে তিনি এটাকে উপস্থাপন করেছেন। সুতরাং আপনি যতই আলামত নষ্ট করার চেষ্টা করেন, ক্রাইমের একটা কথা আছে, যতই আপনার আলামত নষ্ট করেন, কোনো এভিডেন্স অপরাধী রেখেই যায়। জনাব শাহীন চৌধুরী, একদম ছোট করে যদি বলেন যে সাম্প্রতিক বাংলাদেশের সবচেয়ে চর্চিত যে বিষয়টি সেটি হলো নির্বাচন নিয়ে যেটি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে এলে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরে সম্ভব কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে প্রধান উপদেষ্টাকে তো এই কথা বলতেই হবে, বিকজ রাজনৈতিক দলগুলোর চাপ আছে, বিশেষ করে বিএনপি এবং তার যে জোট, তাদের চাপটাই বেশি। জামাতের চাপটা অতটা বেশি আমাদের চোখে পড়ছে না। কিন্তু উনি কিন্তু একটা কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। কিন্তু আজকে কিন্তু আমরা বিপরীত দেখছি, কারণ বিএনপি কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে তাদের প্রেশারটা অব্যাহত রেখেছে। আজকে কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল একটা বক্তব্য আছে যে আগের সংস্কার শেষ হতে হবে, তারপরে নির্বাচন। তার মানে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত হবে না, সেটা এখন বোঝা যাচ্ছে। আর আরও একটি বিষয় আছে যে এ মাসের 24 তারিখের দিকে আরেকটি রাজনৈতিক দল আসবে বলে আমরা জানি, যেটা আমাদের তরুণরা করবে। সেই দলটিরও তো একটা বক্তব্য থাকবে, কিন্তু তারা কিন্তু আমরা আসলে আরেকদিন নিশ্চয়ই আলোচনা করব। আমি একটু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, দুঃখিত আপনাকে থামালাম। জনাব ডাক্তার রাকিবুল হাসান, একদম শেষ পর্যায়ে এসেছি, আপনি ছোট্ট করে যদি বলেন, আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে মানুষের সারা একেবারেই কম, বা বিএনপি মহাসচিব বলেছেন আনুপাতিক প্রতিনিধিত্ব পুরোপুরি তারা আর কি এটা বিরোধী বলেছে এবং এটি দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বলেছেন। এটিকে আপনি কিভাবে দেখছেন এবং নির্বাচন নিয়ে আপনার? আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ শেষ মুহূর্তে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, আমি আনুপাতিকের যে সিস্টেমটা সেটা হচ্ছে কিটা অনেক দেশে, ইউরোপিয়ান অনেক দেশে আছে, এবং একই সাথে ইলেকটেড প্রসেস এবং আনুপাতিক দুটাই সংমিশ্রণ আছে। আমরা জার্মানিতে জানি, নেদারল্যান্ডে জানি। তো বাংলাদেশের বাস্তবতায় মানুষ এটাতে অভ্যস্ত না এবং এটা অনেক বেশি এক্সপেন্সিভ। হ্যাঁ, এবং এই কালচারালে সেক্টরে আসলে ধরেন এখন হুট করে বাংলাদেশের আর্থসামাজিক ব্যবস্থায় হুট করে একটা জিনিসকে আপনি প্রয়োগ করে দেওয়াটা আসলে খুব রিস্কি, ঝুঁকিপূর্ণ মনে করি আমি। কারণ হচ্ছে কি, আমাদের স্থানীয় সরকারটা অত বেশি স্ট্রং না। আমাদের শুরুতেই আপনি 4টা প্রভিন্সের কথা বলা হচ্ছে। আমাদের যদি শুরুতে যদি আমরা স্থানীয় সরকারটাকে স্ট্রং করে, আমাদের একটা মিসকনসেপশন রয়েছে যে আসলে রাস্তাঘাট করবে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আসলে মেম্বার অফ পার্লামেন্টের কাজ কিন্তু রাস্তাঘাট করা না, তারা আইন প্রণয়ন করা। তা আমাদের সেই জায়গা থেকে বেরো যদি আমরা এই জিনিসগুলোকে শক্তিশালী করতে পারি, তাহলে এটা আমাদের জন্য সুইটেবল। আর ইলেকশন কবে হবে কি জানেন? আসলে ধরেন আমাদের যেরকম অস্থিরতা আমরা দেখতেছি, এবং হচ্ছে কি আমাদের অর্থনৈতিক অবস্থা চরম ক্রাইসিসে রয়েছে এই মুহূর্তে। আমাদের এফডিআই কমে যাচ্ছে, ইউএসএইডির ফান্ড বন্ধ, আমাদের সুইজারল্যান্ডের ফান্ড বন্ধ, 26 সাল থেকে আমাদের কপিরাইট আইন চালু হচ্ছে, আমাদের জিএসপি প্লাস সুবিধা আমরা পাচ্ছি না, ডাচ ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেক ধরনের এখানে অনেক ফরেন ক্যালকুলেশন আমাদের রয়েছে। তো সুতরাং এবং দেশকে আসলে অস্থিতিশীল করার জন্য, মোবিলাইজেশন করার জন্য, ভ্যান্ডালাইজেশন করার জন্য একটা পার্টি এখানে নেমে গেছে। তো সুতরাং আমাদের দেশকে স্থিতিশীল করার জন্য আমাদেরকে দ্রুততম সময় ইলেকশনের দিকে হাঁটতে হবে। এখন ইলেকশনে হাঁটার জন্য আপনি যদি প্রসেস বলেন, একদম 10 সেকেন্ডে বলতেছি, তো সেটা হচ্ছে কি, যদি প্রসেস বলেন তাহলে সেটা হচ্ছে কি আসলে আমাদের এই
যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তো আমাদেরই ম্যান্ডেটে আসছে, পপুলার ম্যান্ডেটে আসছে, কিন্তু তাদের এখানে পলিসি মেকিংয়ের জায়গা বেশিরভাগই পলিসি মেকার। তো সুতরাং তারা যদি পলিটিশিয়ানদের মতো ইমপ্লিমেশনে চলে যায় তাহলে দ্বন্দ্ব তৈরি হবে। তো সেই জায়গায় তারা যদি এমন বেসিক কিছু সংস্কার করে তারা যদি এগুলো পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের কাছে তুলে দিয়ে যায় তাহলে নতুন গভর্নমেন্ট আসলে এগুলো করতে সুবিধা হবে। তাহলে আমরা দ্রুততম সময় আমাদের দেশকে একটা মধ্যপন্থী ডেমোক্রেটিক ওয়েতে আমরা হাঁটতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সঙ্গেই থাকুন ATN নিউজে। ধন্যবাদ সবাইকে।